আবার আপনাদের সঙ্গে। তো গতদিনের জেন্ডার এডুকেশন ৪র্থ সেমিস্টারের পরীক্ষা দেখা গেল যে বিগত সালের এমসিকিউ গুলোই প্রায় ১৪ থেকে ১৬টার মতো কাছাকাছি রিপিট হয়েছে। তো আজকে আমরা আইসিটি যে এমসিকিউ আছে ২য় পত্র সেগুলার সমাধান করব। আশা করি ধৈর্য সহকারে আমার সঙ্গে থাকবেন। তো চলুন শুরু করা যাক। ২০২৩ সালের প্রশ্ন ৪র্থ সেমিস্টারে দেখা যাচ্ছে যে এক্সেল এর চার্ট উইজার্ড যে চার্ট চার্ট উইজার্ড যে ফিল্টারটা এটা দিয়ে কি করা হয়? গ্রাফ তৈরি করা হয়। চার্ট উইজার্ড হলো এমন একটা টুল, যদি এক্সেল আমরা খুলি তাহলে দেখতে পারবো এমন একটা টুল, ওই টুলটার মাধ্যমে ধাপে ধাপে ডেটা থেকে গ্রাফ এবং চার্ট তৈরি করা যায়। তারপর হলো এক্সেল এর মেজার এবং কন্টেন্ট ব্যবহার করা হয় দুইটি সেলকে একত্রে, এটা আসেনি, দুইটি সেল একত্রে করে মাঝখানে লেখা রাখতে। হ্যাঁ, এক্সেল এর মেজার অ্যান্ড সেন্টার যে অপশনটা আছে এটা মূলত একাধিক পাশাপাশি থাকা লেখার যে সেলগুলো আছে এগুলো একটি বড় সেলে পরিণত করার জন্য, ভিতরের যে লেখাগুলো আছে এগুলো একটি বড় সেলের মধ্যে আনার জন্য এই অপশনটা ব্যবহার করা হয়। পরের এই যে এটা খুব ইম্পর্টেন্ট, এটা রিপিট কোশ্চেন হয় যে পাওয়ার পয়েন্ট স্লাইড শো শুরু করার যে শর্টকাট অপশনটি, এটা কি কোনটা দিয়ে শুরু হয়? F5। এটা রিপিট কোশ্চেন হয়, বারবার এটা আসে, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা দেখি এটার সঙ্গে আরো কিছু F5। F5 যে ফর্মুলাটা আছে, F5 কিবোর্ডের উপরে একদম উপরের রো এর মধ্যে দেখবেন যে F1 F2 F3, এখানে যে F5 আছে পাওয়ার পয়েন্ট স্লাইড শো এটাতে শুরু করা যায় F5 দিয়ে। F5 আর বর্তমানে যে স্লাইডটা এটাও আসে, যে বর্তমানে যে স্লাইডে আমরা আছি এইখান থেকে যদি পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনটা শুরু করি তাহলে কি করব? তাহলে শিফট প্লাস F5 এটা চাপতে হবে, শিফট প্লাস F5। আর যে স্লাইডটায় আমরা আছি এই স্লাইডটা থেকে যদি বাইরে হয়ে যেতে চাই, আমরা স্লাইড শো যদি বন্ধ করতে চাই, তাহলে ESC একদম F1 এর পাশে যে বোতামটা আছে সেইটা চাপতে হয় বন্ধ করার জন্য, একদম ডাইরেক্ট। এই তিনটাই কিন্তু রিপিট কোশ্চেন হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু আসে বারবার। তারপর F1 এ হলো হেল্প মেনু, যেটা আছে কম্পিউটারে হেল্প মেনু, যে আমরা কোনো কিছু হেল্প চাইলে ওই F1 এইটা বোতামটা চিপতে হয়। তারপর হলো F10, এটা হলো রিবন মেনুর শর্টকাট টিপস দেওয়ার জন্য, যে F10 যদি আমরা এই কিটা চাপি তাহলে কি কি শর্টকাট যে আমাদের আছে, হ্যাঁ, সেই শর্টকাট গুলো এইখানে সিরিয়াল ওয়াইজ দেখায়। আর F12 যেটা সেভ অ্যাজ, আমরা যে সেভ অ্যাজ করি সেটা খোলার জন্য ব্যবহৃত হয়। সেভ অ্যাজ যে ডায়লগ বক্সটা আছে, আমরা সাধারণত দেখা যায় যে বিভিন্ন আমাদের যে ফাইল অপশনটা আছে সেখান থেকে যে সেভ অ্যাজ আমাদের করতে হয়, কিন্তু F12 চাপার সঙ্গে সঙ্গে সরাসরি আমাদের সেভ অ্যাজ অপশনটা খুলে যাবে। তো আমাদের এই এই বক্সটা খুব ইম্পর্টেন্ট, এইখান থেকে বারবার রিপিট কোশ্চেন হয়। তারপর এক্সেল ফিল্টার কেন ব্যবহার করা হয়? নির্দিষ্ট মানের তথ্য আমাদের যেটা প্রয়োজন সেই তথ্যটা দেখতে, নির্দিষ্ট মানের অনুযায়ী তথ্য দেখতে। তাহলে এক্সেলে ফিল্টার অপশনটি ব্যবহার করা একটা বিশাল যে ডেটাবেস আছে
সেখান থেকে আমাদের নির্দিষ্ট প্রয়োজনীয় যে তথ্যটা সেটা খুঁজে বার করার জন্য এই ফিল্টার অপশনটি ব্যবহার করা হয়। তথ্য মুছে ফেলার জন্য ডিলিট বা ক্লিয়ার যে কমান্ডটা আছে সেটা ব্যবহার করা হয়। আবার এই যে ফাইল সেভ করার জন্য সেভ বা Ctrl+S এই শর্টকাটটা ব্যবহার করা হয়, এটা আসতে পারে। আবার যদি চার্ট তৈরি করতে চাই, একটু আগে আমরা পড়ে আসলাম যে ইনসার্ট চার্ট বা চার্ট উইজার্ড, এই দুইটার যে কোনো একটা ব্যবহার করা হয়। আমরা যে চার্ট, ও তো 1 নম্বর প্রশ্নটা ছিল এটা, যে ইনসার্ট চার্ট বা চার্ট উইজার্ড এদের কাজ। আর এই যে আমরা যে ফিল্টারটা চালু করব, এক্সেলে যে ফিল্টারটা, এটা শর্টকাট ডিরেক্ট অপশন হচ্ছে Ctrl+Shift+L। এটা ব্যবহার করলে সরাসরি আমাদের এক্সেলে ফিল্টার অপশনটা চালু হবে। তারপরে অ্যানিমেশন পেন, যেটা আমরা বলি অ্যানিমেশন পেনের কাজ কি? অ্যানিমেশনটাকে নিয়ন্ত্রণ করা। তাহলে পাওয়ার পয়েন্টে অ্যানিমেশন পেন এর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডান পাশে ওপেন হয় ওটা না, এটা বেশি ইম্পর্টেন্ট। এই যে স্লাইড যে নাম্বার দেওয়া থাকে, এটা ইনসার্ট ট্যাব কোনো কিছু আমাদের অ্যাড করার ক্ষেত্রে যখন বলবে তখন আমাদের ইনসার্ট ট্যাব থেকে অ্যাড করতে হবে। যেমন ভিডিও যদি আমরা যুক্ত করতে চাই পাওয়ার পয়েন্টে, তাহলে কোথা থেকে অ্যাড করব? এই ইনসার্ট থেকে আমরা অ্যাড করব। আবার যদি স্লাইড নাম্বার দিতে চাই তাহলে কোথা থেকে অ্যাড করব? এই যে ইনসার্ট ট্যাব থেকে অ্যাড করব। তাহলে মূল বিষয়টা হচ্ছে যে অ্যানিমেশন পেন, এটার কাজ হচ্ছে অ্যানিমেশন নিয়ন্ত্রণ করা। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রধান কাজ কি? তথ্য সঞ্চয় এবং কি পুনরুদ্ধার করা। এসকিউএল, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা রিপিট কোশ্চেন হবেই। তো এসকিউএল এর যে পূর্ণরূপটা, এটা বারবার আসে। তো এসকিউএল এর পূর্ণরূপটা কি? স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তো এসকিউএল এর কাজ না, এটা শুধু আমাদের পূর্ণরূপটা মনে রাখলেই হবে। স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ এসকিউএল, এটা রিপিট হবেই। পাওয়ার পয়েন্টে স্লাইড মাস্টারের মাধ্যমে করা যায়। স্লাইডের পটভূমি এবং ডিজাইন নিয়ন্ত্রণ করা বা নির্ধারণ করা। স্লাইড মাস্টার, এই অপশনটা হলো একটা মানে ফাঁকা জমির মতো। এই স্লাইড মাস্টারের উপর ভিত্তি করে মানে প্রথমে আমরা যে কাজ শুরু করব, এই স্লাইড মাস্টারের উপরে সব নির্ভর করবে। তো এখানে লেখা আছে পাওয়ার পয়েন্টের স্লাইড মাস্টার বিশেষ ফিচার, যা প্রেজেন্টেশন সমস্ত স্লাইডের ডিজাইন এবং লেআউট একেবারে পরিবর্তন করতে ব্যবহৃত হয়। তাহলে প্রেজেন্টেশন সমস্ত লেআউট একেবারে পরিবর্তন করতে ব্যবহৃত হয়। তো পাওয়ার পয়েন্ট কোন সফটওয়্যারের অন্তর্ভুক্ত? পাওয়ার পয়েন্ট, তারপরে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, এই তিনটা হলো মাইক্রোসফট অফিসের অন্তর্গত। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু বারবার আসে। মাইক্রোসফট অফিসের অন্তর্গত। এক্সেস এর রিপোর্ট ব্যবহৃত হয়, হ্যাঁ, এক্সেস রিপোর্ট ব্যবহৃত হয় তথ্য প্রিন্ট করার জন্য। তো এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা একটা আনকমন প্রশ্ন, আসে প্রায়, যে এক্সেস এর রিপোর্ট কেন ব্যবহার হয়? তথ্য প্রিন্ট করার জন্য, এটা মনে রাখা জরুরি। আনকমন প্রশ্ন। তো মাইক্রোসফট এক্সেস এর রিপোর্ট হলো ডেটাবেস থেকে তথ্যগুলোকে একটি সুন্দর ও সুশৃঙ্খল
বিন্যাসে উপস্থাপন করা, যা মূলত প্রিন্ট এবং অন্যদের সাথে শেয়ারের উপযোগী করে তৈরি করা হয়। মানে আমি যে মাইক্রোসফট এক্সেসে বিপুল পরিমাণে তথ্য আছে, যেমন সবগুলো তো আমার দরকার নাই, আমার যতটুকু প্রয়োজন, যে তথ্যগুলো প্রয়োজন সেগুলো থেকে আমরা রিপোর্ট নেব, রিপোর্ট নিয়ে ওইটা প্রিন্ট করে আমাদের যেখানে আমাদের স্থানান্তর করতে হবে বা কাউকে দিতে হবে, সেটা আমরা এই রিপোর্ট প্রদানের মাধ্যমে প্রিন্ট করে দেব। প্রাইমারি কি, এটা যে আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আছে সেখানকার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে প্রাইমারি কি কি নিশ্চিত করে প্রতিটি রেকর্ড অনন্য হয়। অর্থাৎ আমাদের যে প্রাইমারি কিটা, এইটা যে ডেটাবেসে তো হাজার হাজার আমাদের সেল থাকে, সেই প্রতিটা সেলের প্রতিটা যে রেকর্ড সেগুলো যেন একটা আরেকটার থেকে আলাদা হয় সেটা নিশ্চিত করে এই প্রাইমারি কি। এটাই লেখা আছে যে ডেটাবেসে প্রাইমারি কি হলো এমন একটি ফিল্ড বা কলাম বা ওই টেবিলের প্রত্যেকটি রেকর্ডের রো একে অপর থেকে আলাদা বা ইউনিক হিসাবে চিহ্নিত করে। প্রাইমারি কির প্রধান দুটা বৈশিষ্ট্য আছে, একটা হলো ইউনিক, প্রাইমারি কি সবসময় কি একটা ইউনিক হবে, এবং নট নাল, কখনোই, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই দুটা বৈশিষ্ট্য আসবেই, যে কখনোই খালি থাকতে পারবে না, নট নাল। প্রাইমারি কির এই প্রধান দুটো বৈশিষ্ট্য আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, আসবেই এই দুটার মধ্যে যে কোনো একটা, রিপিট কোশ্চেন হয়। একটি টেবিলের রেকর্ড রেকর্ড কি দ্বারা নির্দেশিত হয়, এই খুব সুন্দর প্রশ্ন, সারি দ্বারা। রেকর্ড, যে রেকর্ডটা হয়, আমরা যে রেকর্ড যেটা বলি সেটা হলো সারি, সারি এবং কলাম, অবশ্যই আমরা জানি সারি, মহিলারা যে শাড়ি পরে কিভাবে, যে এটা প্রস্থ বরাবর যেটা যায় সেটা হলো সারি, আর যেটা উল্লম্ব বরাবর যায় কলাম। এবার আমরা বিল্ডিং এর যে কলামটা দেখি সেটা কি উল্লম্ব বরাবর বা সরাসরি উপরের দিকে যায়, সেটা হলো কলাম। তাই এটাই বলছে যে এক্সেল এর টেবিলের পরিভাষায় একটি সারি বা রো সম্পূর্ণ তথ্যর একটি সেটকে প্রকাশ করে যাকে রেকর্ড বলা হয়। তাহলে আমাদের সারি হলো রেকর্ড প্রকাশ করে, অন্যদিকে কলাম, কলাম একটি নির্দিষ্ট ধরনের তথ্যকে ফিল্ডে প্রকাশ করে, ফিল্ড। তাহলে সারি আমাদের প্রকাশ করতেছে রেকর্ড, আর কলাম প্রকাশ করতেছে হলো ফিল্ড। এই যে এখানে সুন্দরভাবে বলা হয়েছে যে সারি রো বা রেকর্ড। তাই একটি ব্যক্তির নির্দিষ্ট ব্যক্তির সব তথ্য, যেমন রহিমের রোল, নাম, রোল, জন্ম তারিখ মিলিয়ে একটি রেকর্ড তৈরি হয়। আর কলাম, কলাম একটি কি নির্দিষ্ট ক্যাটাগরির তথ্য, এখানে আমরা স্থানান্তর করি, যেমন সবার নামের তালিকা একটা কলামের মধ্যে থাকে, সবার রোলের তালিকা একটা কলামের মধ্যে থাকে। আশা করি আর ভুল হবে না। তাহলে এটাই বলছে যে কলাম একটি তথ্যের ধরন বা ফিল্ডকে নির্দেশ করে। ডায়াগ্রাম কি, ডায়াগ্রাম একটা দৃশ্যমান চিত্র, আর ফাইল হচ্ছে এক বা একাধিক টেবিলের সমষ্টি। একটা খুব সুন্দর প্রশ্ন, ডেটাবেস এর যে টেবিল এর মধ্যে সম্পর্ক স্থাপন করতে কোনটি ব্যবহার করা হয়, ফরেন কি। এটা রিপিট কোশ্চেন হয়, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে দুইটা টেবিলের মধ্যে যৌক্তিক যে সম্পর্ক সেটা স্থাপন করে এই ফরেন কি। তাহলে আমরা দুইটা কি সম্পর্কে জানতে পারছি এখন পর্যন্ত, একটা হলো প্রাইমারি কি, একটা হলো ফরেন কি। তো ফরেন কির কাজ হচ্ছে যে দুইটি টেবিলের মধ্যে কি যৌক্তিক সম্পর্ক স্থাপন করা, ফরেন কির কাজ। আর প্রাইমারি কির কাজ হলো একটা একটার সঙ্গে মিলবে না, অনন্য থাকবে আর নট নাল হবে।
তাহলে ইন্টারনেটে কোনো বৈশিষ্ট্য শিক্ষার্থীদের স্ব-অধ্যয়ন করতে উৎসাহিত করে, যে কোনো সময়ে অ্যাক্সেস করা। মুখ খুবই ইম্পর্টেন্ট, এই পরিভাষাটা বা এই পুনরূপটা বারবার আসে, ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স। মুক এর পুনরূপ ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স। মুক হলো ইন্টারনেটের মাধ্যমে পরিচালিত এক ধরনের শিক্ষা ব্যবস্থা যা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কেউ গ্রহণ করতে পারে। এই শব্দটি আর্থিক বিশ্লেষণে আরো পরিষ্কার, যেমন ম্যাসিভ একসাথে হাজার হাজার শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করতে পারে। ওপেন সবার জন্য উন্মুক্ত থাকে। অনলাইন এটা অনলাইনের মাধ্যমে অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে সম্পন্ন করা হয়। কোর্স সুনির্দিষ্ট পাঠ্যক্রম বা কোর্স এ কাঠামো অনুসরণ করে। জনপ্রিয় কিছু মুক এর প্ল্যাটফর্ম কি, এই যে কোসেরা, খুবই এই চারটা খুব ইম্পর্টেন্ট, আসে প্রায় কোসেরা, ইডিএক্স, এইখানে যে ইডিএক্সটা এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, খান একাডেমি এবং ইউডেমি। এই চারটা উদাহরণ হিসাবে, মুখের উদাহরণ হিসেবে প্রায় আসে। তা হলো কোসেরা, ইডিএক্স, খান একাডেমি এবং ইউডেমি। অনলাইনে শিক্ষা পদ্ধতি শিক্ষার্থীদের কিভাবে সাহায্য করে? শিক্ষার্থীদের নিজস্ব গতিতে শিখতে সাহায্য করে। ইউআরএল এর পুনরূপ, বাইরে ভাই এটা তো আসবেই। তো ইউআরএল এর পুনরূপটা খুবই ইম্পর্টেন্ট, এটা আসবেই। তো ইউনিফর্ম রিসোর্স লোকেটর, আমরা যদি দেখি, তো ইউআরএল ইন্টারনেটে থাকা কোনো ফাইল, ওয়েবসাইট বা রিসোর্সের যে সুনির্দিষ্ট ঠিকানা, আমাদের যেমন একজন মানুষের স্থায়ী ঠিকানা থাকে, অফিসের ঠিকানা থাকে, এরকম কোনো ওয়েবসাইটের যে ঠিকানাটা, যেমন www.google.com, এটা হলো একটা ইউআরএল মানে কি, যে ওয়েবসাইটটার একটা ঠিকানা। এই প্রোটোকলটা তিনটা অংশ থাকে। তো একটা ইউআরএল এর কয়টি অংশ থাকে, এটাও খুব ইম্পর্টেন্ট, যে একটা ইউআরএল এর তিনটা অংশ থাকে। এটা হলো প্রোটোকল কি, এইচটিটিপি হাইপারটেক্সট প্রোটোকল, এটা হলো প্রথম অংশ। তারপর হলো ডোমেইন নেম, যেমন google.com, এটা হলো google.com, এটা হলো ডোমেইন নেম। একটা হলো পাথ, যে ওয়েবসাইটের ভিতরে নির্দিষ্ট কোনো পেজে ঠিকানা না, যেমন google.com এর পরে আমরা যদি দেই যে যেন ওটা কোনো একটা মুভির নাম দিলাম, তো এই সরাসরি মুভিতে গুগল থেকে আমাকে নিয়ে যাবে, সেটা পাথ। এই তিনটা তাহলে ইউআরএল এর পূর্ণরূপ ইউনিফর্ম রিসোর্স লোকেটর, এবং ইউআরএল এর তিনটা অংশ থাকে, সেটা কি, প্রোটোকল, ডোমেইন নেম এবং পাথ। শিক্ষার্থীদের অনলাইন মূল্যায়নের জন্য উপযোগী কি, গুগল ফর্মের মাধ্যমে আমাদের প্রায়শই শিক্ষকেরা কি পরীক্ষা নেয়, পরীক্ষা নিতে দেখা যায়, সেটা বলছে যে মূল্যায়নের উপযোগী। ডাব্লিউ এর আবিষ্কারক কে, টিম বার্নসালি। তো টিম বার্নসালি ব্রিটিশ এই ভদ্রলোক কি করছে, 1989 সালে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আবিষ্কার করছে। এই লোককে আমাদের একটা ধন্যবাদ জানাইতেই হয়। টিম বার্নসালি কত সালে, 1989 সালে কি করছে, ডাব্লিউ যে আমরা লিখি সেটা আবিষ্কার করেছে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ডোমেইন নাম ব্যবস্থাপনা কে নিয়ন্ত্রণ করে, এটা একটা খুব সুন্দর প্রশ্ন, ইউনিক প্রশ্ন আসছে কি, আইসি এ ডাবল এন। তো আইসি এ ডাবল এন এর পূর্ণরূপটা আমরা দেখি কি বলছে, যে ইন্টারন্যাশনাল কর্পোরেশন ফর অ্যাসেন্ডিং নেম অ্যান্ড নাম্বার। এটা কি একটা লাভজনক প্রতিষ্ঠান, এরা ইন্টারনেটের যে
আইপি অ্যাড্রেস আছে, হ্যাঁ, অ্যাড্রেস আছে, ডোমেইন যেমন .com ও আর জি অর্গানাইজেশন বা নেট এর নিয়ন্ত্রণ এবং সমন্বয় করে। যে আজকে যদি আমরা একটা ওয়েবসাইট খুলি, তো ওই ওই ওয়েবসাইট, একই ওয়েবসাইটের নাম হলে দেখা যাবে খুঁজে পেতে আমাদের অসুবিধা হবে। সেজন্য এই যে ICANN এই সংস্থাটা, এর কাজ হচ্ছে যে একজনকে এক একটা ইউনিক নাম এবং নাম্বার দেওয়া। তো 22 সালে আমরা পৌঁছে গেলাম। 22 সালের প্রশ্নটা দেখি। এই খুব সুন্দর আবার একটা প্রশ্ন, যে এইটা প্রশ্নটা রিপিট হয়, যে পাওয়ার পয়েন্ট যে ফাইল আছে, এই ফরম্যাট, ফাইলের যে ফরম্যাট, যে পাওয়ার পয়েন্ট ফাইলটা শেষে দেখবো যে আমরা একটা এক্সটেনশন থাকে, সেই এক্সটেনশন নাম হলো পিপিটিএক্স। পিপিটিএক্স। তো পিপিটিএক্স এটা প্রশ্নের মধ্যে দেখলেই আমরা আমাদেরকে মনে রাখতে হবে যে এটা পাওয়ার পয়েন্টের এক্সটেনশন। যেমন ডক্স, গুগল মাইক্রোসফট ওয়ার্ডের যে ফরম্যাটটা সেটা হলো শেষে থাকবে কি ডট ডক্স, এটা হলো মাইক্রোসফট ওয়ার্ডের। মাইক্রোসফট এক্সেল এর থাকবে এক্স এল এস এক্স, এক্স এল এস এক্স, এটা থাকবে হলো মাইক্রোসফট এক্সেল এ। আর পাওয়ার পয়েন্টে থাকবে পিপিটিএক্স। এই প্রশ্ন তিনটা, মানে এই তিনটা থেকে প্রশ্ন প্রায় সময় আসে, রিপিট কোশ্চেন হবেই এই তিনটা থেকে। তারপরে আরেকটা খুব সুন্দর প্রশ্ন, যে পাওয়ার পয়েন্ট এর যে ছবি ছবি এডিট কোন মেনুর মাধ্যমে করতে হয়? তো এটা ফরম্যাট মেনু থেকে করতে হয়। আর যদি বলতো যে কোনো একটা ছবি আমরা ইনক্লুড করব, তাহলে আমাদের এই যে ইনসার্ট যে অপশনটা আছে এটার মাধ্যমে করে। তো এই যে ফরম্যাট, এটা বলে দিছে যে ছবি এডিট করা, ক্রপ করা, স্টাইল পরিবর্তন করা, এটা হলো ফরম্যাটের কাজ। আর ইনসার্টের কাজ হচ্ছে নতুন ছবি, ভিডিও, শেপ, স্লাইডে যোগ করা, এটা হলো ইনসার্টের কাজ। হোম হলো টেক্সট ফরম্যাটিং এবং নতুন স্লাইড নেওয়ার জন্য হোম মেনু ব্যবহার করা। আর ভিউ, স্লাইডের বিভিন্ন মুডে দেখার জন্য ভিউ মেনু। তো প্রথম এই তিনটা খুবই ইম্পর্টেন্ট, এই তিনটা থেকে প্রশ্ন প্রায়শই আসে। এই যে খুবই সুন্দর একটা প্রশ্ন করেছে, যে স্প্রেডশিট প্রোগ্রামে যে এই C13 থেকে 17, এটার মাঝখানে একটা কি ক্লোন চিহ্ন দেওয়া আছে, এটা দ্বারা কি নির্দেশ করে? এটা দ্বারা নির্দেশ করে সেল 13 থেকে 17 পর্যন্ত যে যতগুলো সেল আছে, মানে 13, 14, 15, 16, 17 সবগুলাকে নির্দেশ করে। এখানে খুব সুন্দরভাবে বলে দিয়েছে যে স্প্রেডশিট প্রোগ্রাম যেমন মাইক্রোসফট এক্সেল, গুগল শিট প্রোগ্রামের দুইটি সেলের ঠিকানার মাঝখানে যদি ক্লোন চিহ্ন ব্যবহার করা হয়, তাহলে এটাকে সেল রেঞ্জ বলা হয়। এবং এইটার পুরা নির্দেশ করে একদম 13 থেকে 17 পর্যন্ত পুরাটাকে নির্দেশ করে। আর এই যে মাঝখানে চিহ্নটাকে বলতেছে সেল রেঞ্জ। এটা কেন আমাদের লাগবে? এইটা লাগবে হলো আমরা যখন কোনো মাইক্রোসফট এক্সেল এর গড় করব, তারপরে যোগ করব, বিয়োগ করব, তখন আমরা সরাসরি এই ফর্মুলাটা ইউজ করব, যে সাম ইকুয়াল সাম 13 ক্লোন 17 ব্র্যাকেট ক্লোজ। এটা আমাদেরকে ব্যবহার করলে সরাসরি আমাদের যোগটা দেখাই দেবে বা বিয়োগটা দেখাই দেবে। এই আরেকটা খুব সুন্দর প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন হয় যে কোনো পাওয়ার পয়েন্টে একটা নতুন ফাইল স্লাইডের সঙ্গে যুক্ত করার জন্য কি ব্যবহার করে? এইটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আসবে। এটা কন্ট্রোল+M, কন্ট্রোল+N না, কিন্তু কন্ট্রোল+M, এটা দিয়ে আমরা কি করতেছি,
সরাসরি একটা নতুন স্লাইড যোগ করতেছে। এখানে বলতেছে যে Ctrl+M চলমান প্রেজেন্টেশনের নতুন একটি স্লাইড যোগ করার জন্য, আর Ctrl+N সম্পূর্ণ নতুন একটি ফাইল বা প্রেজেন্টেশন উইন্ডো খোলার জন্য। Ctrl+N যদি আমরা প্রেস করি তাহলে নতুন একদম শুরু থেকে একটা প্রেজেন্টেশন শুরু হবে বা উইন্ডো খুলবে। আর Ctrl+M ইউজ করলে আমরা যে একটা চলতি প্রেজেন্টেশনে আছি সেটা একটা নতুন একটা পৃষ্ঠা বাড়বে। Ctrl+C এটা হলো কপি করার জন্য, Ctrl+V এটা হলো পেস্ট করার জন্য, Ctrl+S এটা হলো সেভ করার জন্য। তো এইটাও খুব ইম্পর্টেন্ট যে কপি আর পেস্ট এটা একটু দেখে রাখতে হবে। ইমেল এর পূর্ণরূপ সবাই জানি ইলেকট্রনিক মেল। হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে সম্পর্ক স্থাপন করে কে? হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মাধ্যমে সম্পর্ক স্থাপন করে হলো অপারেটিং সিস্টেম। হ্যাঁ, যে আমাদের যে যন্ত্রগুলো আছে, যন্ত্রগুলো কম্পিউটার, মোবাইল, এগুলার সঙ্গে যে সফটওয়্যারগুলো আছে এদের সমন্বয়ে করে হচ্ছে অপারেটিং সিস্টেম। যেমন কম্পিউটারের অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ, মোবাইলের অপারেটিং সিস্টেম হচ্ছে যদি বলি অ্যান্ড্রয়েড, অ্যাপেল অপারেটিং সিস্টেম, তারপর হলো লিনাক্স, এগুলো হলো অপারেটিং সিস্টেম। আর সফটওয়্যার যেমন আমরা একটা সফটওয়্যারের মাধ্যমে ছবি তুলতেছি, ক্যামেরা, তারপর তারপর ফেসবুক চালাচ্ছি, এটা একটা সফটওয়্যার। কিন্তু অপারেটিং সিস্টেমটা আমাদের কি করতেছে যে আমাদের হার্ডওয়্যার যে ক্যামেরা যে হার্ডওয়্যারটা আছে ওইটার সঙ্গে আমাদের ফেসবুকের একটা সংযোগ স্থাপন করতেছে কে? এই অপারেটিং সিস্টেম। তারপর এইচটিটিপি এর পূর্ণরূপ আবার বলছে আসছে যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হ্যাকিং কি? অন্যের কম্পিউটার বা সিস্টেমে অবৈধভাবে অনুপ্রবেশ। ওয়েব অ্যাড্রেসের প্রথম অংশকে কি বলে? আমরা বলেছি যে ইউআরএল এর ৩টা অংশ থাকে। প্রথম অংশ প্রোটোকল, দ্বিতীয় অংশ ডোমেইন নেম, তৃতীয় অংশ পাথ। তো এটা আবার রিপিট কোশ্চেন আছে। নিচের কোনটি ডেটাবেস প্রোগ্রাম? এই যে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। মাইক্রোসফট এক্সেস, এটা আমাদের একদম মুখস্থ ঠোঁটস্থ রাখতে হবে। মাইক্রোসফট এক্সেস, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এই তিনটা হলো অফিস প্রোগ্রাম। আর মাইক্রোসফট এক্সেস এটা হলো ডেটাবেস প্রোগ্রাম। চলমান প্রেজেন্টেশনে আবার এই প্রশ্ন রিপিট, নতুন স্লাইড যুক্ত করার শর্টকাট কি? Ctrl+M। একটা শক্তিশালী পাসওয়ার্ড লেখার কৌশল কি? একটা শক্তিশালী পাসওয়ার্ডে আমরা জানি যে সংখ্যা লেখা লাগবে, বড় হাতের কিছু লেটার ব্যবহার হবে, ছোট হাতের কিছু লেটার ব্যবহার হবে, কিছু কিছু যে এক্সটেনশন গুলো ব্যবহার হয় যেমন @ হ্যাশট্যাগ, তারপরে স্টার, এগুলো ব্যবহার করতে হবে। তো এইটাই সবচেয়ে কঠিন পাসওয়ার্ড। www এর পূর্ণরূপ আবার আসছে, দেখা যায় এই যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, সবাই জানি। www এর প্রতিষ্ঠাতা আমরা আগেই পড়ে আসছি ব্রিটিশ ভদ্রলোক কি টিম বার্নস-লি, কত সালে? 1989 সালে। কম্পিউটারের পারস্পরিক যোগাযোগকে কি বলে? নেটওয়ার্ক বলে। হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে সম্পর্ক স্থাপন করাকে কি বলে? অপারেটিং সিস্টেম সফটওয়্যার বলে। আবার রিপিট কোশ্চেন, কোন অপ্রয়োজনীয় ফাইল হার্ড ডিস্কের অনেকটা জায়গা দখল করলে সেটাকে আমরা টেম্পোরারি ফাইল বলি। তো টেম্পোরারি ফাইল এগুলো মূলত ইন্টারনেটের ক্যাশ বা ব্রাউজিং হিস্ট্রি, বিভিন্ন অ্যাপের অংশবিশেষ, এগুলো দীর্ঘদিন জমা থাকলে। তো এইখানে ইন্টারনেটের ক্যাশ, যে আমরা যখন ইন্টারনেট ইউজ করি প্রতিটার আমাদের ওই অ্যান্ড্রয়েডের ওই ডিএমসি, আমরা যদি মাই ফাইলের ডিএমসি অপশনে যাই তো দেখতে পারবো ওইখানে আমরা কখন কোন জায়গায় কোন ইন্টারনেটের কোন কোন সার্ভারে কোন কোন জায়গায় ঢুকছিলাম সেগুলোর প্রতিটার ক্যাশ থাকে, অর্থাৎ হিস্ট্রিগুলো, ব্রাউজিং হিস্ট্রিগুলো সেভ থাকে।
এগুলো টেম্পোরারি ফাইল হিসেবে আমাদের মোবাইলে বা কম্পিউটারে থেকে যায়। এইটা পুরো আমাদের যে ইন্টারনাল স্টোরেজ আছে সেটা অনেকটা জায়গা দখল করে। তখন আমাদের ইন্টারনাল যে স্টোরেজ আছে এটা